সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতে আপনাদের সঙ্গে রয়েছে এজি মাহমুদ। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনই অর্থ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, আর এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজারের পতন ঠেকাবে কে। আর এর প্রসঙ্গে আলোচনা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনডিবি ক্যাপিটাল লিমিটেডের এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কান্তি কুমার সাহা। স্বাগত জানাচ্ছি আপনাকে তালিকাতে অনুষ্ঠানে। আমাদের আলোচনার বিষয় হচ্ছে পুঁজিবাজারের পতন ঠেকাবে কে। আপনি নিশ্চয়ই জানেন যে পুঁজিবাজারে এখন বেশ দরপতন হচ্ছে। আমরা মার্চ জুড়েই প্রায় দরপতন দেখেছি, খুব বেশি দরপতন হয়েছে মার্চে। জানুয়ারিতে আমরা বেশ খানিকটা উত্থান দেখেছিলাম ঢাকার পুঁজিবাজারে নির্বাচনের পরপর নতুন বছরের শুরুতে। ফেব্রুয়ারি থেকে একটু ডাউন ট্রেন্ড, ফেব্রুয়ারি মার্চ জুড়ে আমরা পতন দেখেছি। এপ্রিলে এসেও সেই একই পরিস্থিতি, এবং যদি গেল সপ্তাহের বুধবারের দিকে তাকাই, গেল সপ্তাহের বুধবারে আমরা দেখতে পাবো যে 70 পয়েন্টের মতো কমেছে ঢাকার পুঁজিবাজারে, যা গেল 5 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দরপতন। এখন কি মনে হচ্ছে যে এরকম দরপতনের পিছনে কি কারণ কাজ করছে বাজারে? পুঁজিবাজারের দরপতন নতুন না, এটা আপনি যেমন এক্সাম্পল দিলেন যে ফেব্রুয়ারি মাসে স্লো গেছে, মার্চে কন্টিনিউয়াসলি ফল করেছে। তার আগে আপনিই বললেন যে জানুয়ারি মাসে আবার এটা বেড়েছিল। তো জানুয়ারি মাসে কতগুলো ঘটনা ছিল। একটা হচ্ছে ইলেকশনের পরে যে কন্টিনিউটি, যে এক্সপেকটেশনটা ছিল ইনভেস্টারদের, তাদের আশ্বস্ত হওয়ার কারণে তখন একটা পজিটিভ হাইপ ছিল, এবং নতুন বছর সব কিছু মিলিয়ে সাধারণ ইনভেস্টারদের একটা এক্সপেকটেশন মিলিয়ে এটা হয়। কিন্তু এটা খুব টেম্পোরারি ছিল এই জন্যে যে গত এক বছর আপনি জানেন যে মানি মার্কেটে লিকুইডিটি ওয়াজ অ্যান ইস্যু। তো লিকুইডিটির কারণে ব্যাঙ্কগুলোতে একটা অংশ তো ভালো রিটার্নের জন্য ক্যাপিটাল মার্কেটেও আসে, এটাই খুব স্বাভাবিক। এখন ব্যাংকিংয়ে যে লিকুইডিটির যে অবস্থাটা চলছে, তাতে ক্যাপিটাল মার্কেট খুব ভালো করবে এরকম কোনো গ্যারান্টি দেওয়ার কোনো কারণ নেই। অন্যান্য বছরগুলোতে ইউজুয়ালি এই সময় ভালো হয়, বিকজ ব্যাংকিং সেক্টর একটা বড় অংশ, ক্যাপিটাল মার্কেট ক্যাপিটালাইজেশনের একটা অংশ ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়ালস ইনস্টিটিউশনস আছে। কিন্তু গত বছর যেহেতু খুব লিকুইডিটির কারণে সাফার করতে হয়েছে, এবং ওরকম মারাত্মক কোনো ব্যবসা নিয়ে এনপিএল লেভেল আপ হয়ে গেছে, যার কারণে সবার কিন্তু এক্সপেকটেশন আবার ডিভিডেন্ডও কমে গেছে, যার কারণে এই বছর কিন্তু প্রথম দিকে ব্যাংকিং সেক্টর নিয়ে যে আশাটা থাকে সাধারণত, সেটা এবার তেমন একটা নেই। এইসব কারণেই অ্যাকচুয়ালি পুঁজিবাজার এরকমভাবে, আপনি যদি প্রতিদিন টার্নওভার যেটা উঠে গেছিল 1000 কোটি টাকার উপরে, সেটা আবার নেমে গেছে। ইন্ডেক্স আজকে যদি এখন এই মুহূর্তে পরিস্থিতি দেখি, তাহলে 8 পয়েন্টের বেশি কমেছে প্রধান সূচক ঢাকার পুঁজিবাজারের আজকেও, মানে এখনো নেগেটিভ মার্কেট, আজকেও মার্কেট নেগেটিভ। তো যেখানে ওভারঅল লিকুইডিটি ওইভাবে নেই, সুতরাং ইনভেস্ট করার জন্য ওখানে টাকা আসবে না পুঁজিবাজার, এটা খুব আনলাইকলি কিছু না। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আপনি দেখবেন যে বেশ কিছু ফান্ডামেন্টালি স্ট্রং যে কোম্পানিগুলো, তাদের শেয়ার কিন্তু আপনি ইনভেস্ট করতে গেলেও ওইভাবে পাবেন না। ভালো ভালো কতগুলো কোম্পানি আছে, তাদের কিন্তু তারা ডিভিডেন্ড ভালো দিচ্ছে, ক্যাশ ডিভিডেন্ডও ভালো হচ্ছে, এবং তাদের কিন্তু প্রাইস কিন্তু যে খুব ফল করে যাচ্ছে ওরকমও না। কিন্তু বাজারে ওটা হাতে গোনা খুবই কম। হ্যাঁ, কিন্তু অধিকাংশ শেয়ারের দর কমছে। যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছি 177টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমে যাচ্ছে। বিকজ ইনভেস্টর যদি না আসে গিয়ে, যদি ইনভেস্টমেন্ট না হতে থাকে, তাহলে তো আপনার এরকমভাবে মার্কেট তো ওইভাবে পজিটিভলি শো করবে না। জি, আমাদের হাতে আলোচনার বিষয় একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখব। মূলত হচ্ছে মার্কেট যখন মাইনাসে থাকে তখন কিছু সাপোর্ট দেওয়ার কথা আমরা শুনি, যে আইসিবির মাধ্যমে সাপোর্ট দেওয়া যেতে পারে কিনা, বা ইনস্টিটিউশন যারা রয়েছে তারা পার্টিসিপেশন বাড়াতে পারে কিনা, এই বিষয়ে আলোচনা করব। কিন্তু একটি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখে নিয়ে তারপর বাকি আলোচনায় ফিরে আসছি। দর্শক, আমাদের হাতে আলোচনার বিষয়টি প্রতিবেদন রয়েছে, সেটি আমরা দেখব। ঢাকার পুঁজিবাজারে বড় দরপতনের কারণে দাম কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। এখন কম দামে শেয়ার কিনলে মুনাফার সম্ভাবনা সবচেয়ে বেশি বলছেন বাজার সংশ্লিষ্টরাই। বাজারকে গতিশীল করার জন্য নতুন বিনিয়োগ দরকার আইসিবির মাধ্যমে। গেল 5 মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। গেল বুধবার প্রধান সূচক কমেছে 70 পয়েন্ট। এতে বেশিরভাগ শেয়ারের দর অনেক কমে গেছে। কম দামে এসব শেয়ার কেনার জন্য প্রচুর বিনিয়োগ আসবে এমন আশা বাজার সংশ্লিষ্টদের। অল্প অল্প করে যদি মার্কেট কমে, মনে করেন 5 পয়েন্ট 10 পয়েন্ট, তখন কিন্তু বায়ার অ্যাট্রাক্ট হয় না। যখন প্রচণ্ড একটা কমে, মনে করেন 70-80 পয়েন্ট কমে, তখন কিন্তু নতুন করে অনেক বায়ার আবার চলে আসে। তারা আবার ইন্টেলিজেন্ট বিনিয়োগকারী, তারা আবার কম দামে কিনে রাখতেছে, একটা সুন্দর সকালে আবার তারা বিক্রি করবে ভালো দামে।
এই বাজার গতিশীল করতে আইসিবির মাধ্যমেও বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। বাজারে একটা পুশ লাগবে, একটা লিকুইডিটির পুশ লাগবে, এই কথা ঠিক। এখন এই পুশটা কিভাবে বাংলাদেশ ব্যাংক আইসিবির মাধ্যমে করবে সেটা হলো দেখার বিষয়, সময় বলে দিবে। এমন বিনিয়োগ সহায়তা দিয়ে বাজার বেশি দিন ধরে রাখা যাবে না, দাঁড়াতে হবে নিজের পায়েই। সত্যিকার অর্থে ক্যাপিটাল মার্কেট কিন্তু সাপোর্টে চলে না, ক্যাপিটাল মার্কেট চলে বিনিয়োগকারীর টাকা। বিনিয়োগকারীর আস্থা ফিরে আনতে হবে, বিনিয়োগকারীর অংশগ্রহণেই মার্কেট চলবে। মানে একজন দুইজন ইনস্টিটিউট কয় টাকার কিনবে, কি কিনবে, ওইটার আশায় যদি এই মার্কেট চলে তো এই মার্কেট কোনো দিন হবে না। সেই সঙ্গে বাজার ধরে রাখতে উদ্যোক্তা পরিচালকদের বেশি হারে শেয়ার বিক্রিতেও নিয়ন্ত্রণ বাড়াতে হবে। কিছু স্পন্সররা শেয়ার সেলে চলে আসছে এবং সেটা হিউজ, 70 লাখ, 80 লাখ, 1 কোটি 60 লাখ। দেখেন, স্পন্সররা বাজারে শেয়ার সেল করবে, কোনো অসুবিধা নাই। ইট ইজ দ্য রাইট টু সেল ইন দ্য মার্কেট, বাট থিং ইজ যে আইনটাকে একটু ফাইন টিউনিং করতে হবে, যে বিনিয়োগকারীরা কখন সেল করবে এবং মাইনরিটিদের কিভাবে ইয়েটা রিস্কটা ম্যানেজ করা যেতে পারে। গেল 15 কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক কমেছে 194 পয়েন্ট। এজি মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। নিশ্চয়ই টালিখাতার নিয়মিত যে আলোচনা, সে আলোচনায় ফিরবো, কিন্তু একটি জরুরি খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, সেটি আমরা দর্শকদের জানিয়ে দিয়ে তারপর টালিখাতার মূল আলোচনায় ফিরে আসবো। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে ছাত্রলীগের একাংশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সেই খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। করছে, আমরা দেখেছি সকাল থেকে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে তারা সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটক রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে, এরপরেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটক খুলে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ যখন চেষ্টা করে তখন পুলিশের সাথে ছাত্রলীগের যেই আন্দোলনরত শিক্ষার্থী তাদের সাথে কিন্তু পুলিশের এই মুহূর্তে সংঘর্ষ চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে সংঘর্ষ চলছে। পুলিশ কিন্তু ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীদের কিন্তু ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ এবং কিন্তু কাঁদানে গ্যাস ছুড়েছে। আমরা দেখেছি এখনো কিন্তু সেটি অব্যাহত রয়েছে, থেমে থেমে কিন্তু পুলিশের সাথে কিন্তু তাদের যেই সংঘর্ষ সেটি কিন্তু চলছে। একদিকে পুলিশ তাদের আসলে টিয়ার শেল ছুটছেন এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও কিন্তু উল্টো পাশ থেকে পুলিশের উদ্দেশ্যে কিন্তু লাঠিচার্জ করছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু একটি রণক্ষেত্র বলা যায়, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে রয়েছে। এখানে আসলে পুলিশ অবস্থান নিয়েছে এবং ছাত্রলীগের যারা বিক্ষুব্ধ নেতাকর্মী রয়েছে তাদেরকে আসলে কিন্তু পিছনের দিকে পাঠানোর চেষ্টা করছেন এবং সেখানে যেই বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা সেটি কিন্তু কাটানোর চেষ্টা করছেন। এখনো আপনারা দেখছেন যে পুলিশ তাদের অবস্থান নিয়েছেন এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে আসলে সরানোর চেষ্টা করছে। আর এই একটু বলে রাখতে চাই, কিন্তু হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আগুন জ্বালিয়েছে, যে টায়ার এবং গাছের গুঁড়ি ফেলে কিন্তু তারা আগুন জ্বালিয়েছেন। সেই আগুন জ্বলছে, আপনারা দেখছেন, আর পুলিশ অবস্থান নিয়েছে। আমি একটু বলে রাখতে চাই, গত 2 এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখান থেকে পুলিশ 6 জনকে আটক করে এবং এই ঘটনার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের পাশ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 112 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। এরপরেই আটককৃত 6 ছাত্রলীগের কর্মীর বিরুদ্ধে পুলিশ কিন্তু একটি অস্ত্র মামলা দেয়। সেই অস্ত্র মামলায় আটক 6 ছাত্রলীগ কর্মীদের মুক্তির দাবি সহ 4 দফা দাবিতে এবং হাটাজারি থানার ওসি রয়েছে ওনার প্রত্যাহার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের প্রত্যাহারের দাবিতে কিন্তু ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো পূরণ না হলে তারা কিন্তু অনির্দিষ্টকালের যে অবরোধ সেটি কিন্তু চালিয়ে যাবেন। পুলিশ চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের, পুলিশ চেষ্টা করছেন এখানে নিয়ন্ত্রণ করার জন্য। আমরা দেখেছি এখনো পুলিশ তাদের যে চেষ্টা সেটি কিন্তু অব্যাহত রয়েছেন। ছাত্রলীগের নেতাকর্মীরাও দূরত্ব বজায় রেখে পুলিশের কাছ থেকে দূরত্ব বজায় ইট পাটকেল ছুটছেন, পুলিশও এক নির্দিষ্ট দূরত্ব অবস্থান করছেন। তো এই মুহূর্তে এখনো কিন্তু একটা থমথমে যে পরিবেশ সেটি কিন্তু বিরাজ করছে। তো
বলা যায় এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ সেটি কিন্তু আসলেই একটি থমথমে অবস্থা বিরাজ করছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় যেই শাটল ট্রেন সেগুলো কিন্তু অবরোধ করে রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকাল থেকেই কিন্তু কোনো ক্লাস এবং পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে এক প্রকার কার্যত অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সকালে আমরা খবর পেয়েছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের 26টি গাড়িতে ছাত্রলীগের নেতাকর্মীরা সুপার গ্লু দিয়েছে। ফলে এইসব পরিবহনগুলো কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছেড়ে যায়নি এবং বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত কোনো প্রকার গাড়ি কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষার্থী কিন্তু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকে। ফলে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আমরা এখনো পর্যন্ত কোনো ক্লাস পরীক্ষার খবর আমরা পাইনি। পুলিশ, আপনারা দেখছেন, পুলিশ একটি অ্যাকশনে যাচ্ছে। সকালে আমরা দেখেছি বটতলী স্টেশনে, নগরের বটতলী স্টেশনে বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন অবরোধ করে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তারা এই আপনারা দেখছেন যে পুলিশ আসলে ধাওয়া দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীদেরকে। তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে যে মূল ফটক রয়েছে সেখান থেকে কিন্তু সরিয়ে দিয়েছে। এই মুহূর্তে তাদেরকে শাহমানত হল হলের সামনে থেকে তাদেরকে নিয়ে যাচ্ছে পুলিশ ধাওয়া দিয়ে। সকালে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল দুটি ট্রেন সেটির হুইস পাইপ এবং শাটল ট্রেনের যে চালক রয়েছেন তাকে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু অবরুদ্ধ করেছেন। তারপর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে নগরের যে যোগাযোগ, শাটল ট্রেন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাহনের একমাত্র মাধ্যম, সেটি বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোগান্তিতে পড়ে। এই ছিল আমার কাছে। এখনো আসলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তো পরবর্তীতে হয়তো আরো কিছু থাকলে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। সুমন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শহীদুল সুমন। আমরা আবারও ফিরছি টালিখাতার মূল আলোচনার আজকের বিষয় পুঁজিবাজারের পতন ঠেকাবে কি, সেই প্রশ্নটি এখন করতে চাই। প্রতিবেদন তো আমরা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য জানবো, কিন্তু এই পতন কি করে ঠেকানো যায়, সেটির ওষুধ কি হবে? প্রতিবেদনে একজনের সঙ্গে আমি একমত যে উনি বলেছেন যে আইসিবিকে দিয়ে সেন্ট্রাল ব্যাংক কিভাবে এটাকে মার্কেটকে স্ট্যাবিলাইজ করবে, এটা একটা দুটো দিয়ে কিছু হবে না। আই ফুলি এগ্রি উইথ হিম, বিকজ এই মার্কেটটাকে তার চাহিদা এবং যোগান এটার ভিতরেই কাজ করতে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আর্টিফিশিয়াল বাধাগুলো চলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট প্রপারলি কাজ করতে পারবে না। আর একটা যে যোগানটা আপনি জানেন যে আমাদের গত বছর আপনি যদি 18 সাল দেখেন মাত্র 5টা আইপিও হয়েছে ছোট ছোট কোম্পানির। তো নতুন আইপিও যদি বড় ভালো কোম্পানি না আসে তাহলে ইনভেস্টররা যেগুলো অ্যাভেলেবেল আছে এগুলোতে তারা অনেক বছর ধরে করছে। নতুন কিছু দরকার, মার্কেটকে উজ্জীবিত করতে গেলে নতুন কিছু লাগবে। নতুন প্রোডাক্ট যেহেতু এখনও আসছে না, সুতরাং নতুন ইস্যু এলে শিওর একটা কাজ করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মার্কেট ডিনামিক্স। আপনি পৃথিবীর যে কোনো স্টক এক্সচেঞ্জ যদি দেখেন, যে সেটা হংকং হতে পারে আমাদের কাছাকাছি, বা ইন্ডিয়া হতে পারে, সিঙ্গাপুর হতে পারে, এইসব জায়গায় কিন্তু কন্টিনিউয়াসলি আপনি মাঝে মাঝেই আমাদের দেশের নিউজ পেপারেও আসে যে বড় বড় ইস্যু আসছে, এবং দ্যাট ইজ দ্য বুস্ট আপ ফর দ্য ক্যাপিটাল মার্কেট। আমাদের এখানে টোটালি এটা হচ্ছে না এখন, এবং এটার জন্য আমি মনে করি যে উন্নয়ন সহযোগী যারা আছে রেগুলেটরের, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, তাদেরকে কাজ করতে হবে। এবং সেটার জন্য যদি প্রয়োজন হয় যে কোনো এক্সিস্টিং রেগুলেশন কোনো বাধা হিসেবে কাজ করছে বা এক্সিস্টিং ছোট কোম্পানি তো অনেক আসছে মার্কেটে, সেগুলো কি বুস্ট আপ করছে না মার্কেটকে? ছোট কোম্পানি এখন হয় কি, ছোট কোম্পানিগুলোতে খুব সামান্য, আপনি ধরেন আপনি মনে করছেন টার্নওভার আমাদের মার্কেটে হওয়া উচিত 1,500 কোটি টাকা, 2,000 কোটি টাকা, সেখানে একটা ইস্যু যদি 15-20 কোটি টাকার হয় তাহলে ইউ আর নট এবল টু অ্যাট্রাক্ট অনেক ইনভেস্টার্স, অনেক টাকা আপনি অ্যাট্রাক্ট করতে পারছেন না। তো সেক্ষেত্রে যদি বড় এবং বেশি ভালো কোম্পানি যদি আসে, সাইজ যেমন আমি এই মার্কেটেও মনে করি যে কোনো ভালো ফান্ডামেন্টাল কোম্পানি যদি 500 কোটি 1000 কোটি টাকাও যদি আইপিওর মাধ্যমে তুলতে আসে, এটা সম্ভব। কিন্তু মার্কেটের এখন যে সিচুয়েশন, বড় কোম্পানি কেন আসবে? মার্কেট তো ভালো হ্যাঁ, অবস্থায়। এই জন্যই বলছি যে বড় কোম্পানিকে আনার জন্য যদি এক্সিস্টিং যে ফ্রেমওয়ার্ক আছে, যে রেগুলেশন আছে, যা আছে, সো উই নিড মোর ডায়ালগ উইথ দেম। এবং সেখানে আমি মনে করি যে উন্নয়ন সহযোগীদের একটা দায়িত্ব আছে, তাদের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে যে জিনিসগুলো জানা যায় সেটাকে
অ্যাড্রেস করা যায় কিনা, যে কেন বড় বড় কোম্পানিগুলো আগে এক সময় আসতো। এই সঙ্গে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে সরকারি অনেকগুলো প্রতিষ্ঠানের কথা অনেকবার আগে আলোচনায় এসছে যে তাদেরও পুঁজিবাজারে আসার কথা, কিন্তু গত কয়েক বছর ধরে এটা দু একবার শোনা গেছে, কিন্তু কার্যত কেউ আসতে পারেনি। আমার মনে হয় যে যদি সরকারেরও একটা দুটো কোম্পানি, ভালো কোম্পানি যদি আসে, তাহলেও এটা মার্কেটে বুস্টার হিসাবে কাজ করবে। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, কান্তি কুমার সাহা, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করতে চাই আপনার সঙ্গে। দর্শক, বিরতির পর ফিরে আসছি তালিকাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত তালিকাতা। আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজারের পতন ঠেকাবে কে। আমাদের সঙ্গে রয়েছেন এনডিবি ক্যাপিটাল লিমিটেডের সিইও কান্তি কুমার সাহা। কান্তি কুমার সাহা, বিরতির আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম সেটি জানতে চাইব। সেটি হচ্ছে সাপোর্ট দিয়ে কি মার্কেটকে চালানো যায় কিনা, এবং আইসিবির মাধ্যমে এর আগেও সাপোর্ট দেওয়া হয়েছে। আপনি জানেন 2000 কোটি টাকার বন্ড অনুমোদন করা হয়, তার মাধ্যমে আইসিবি কিন্তু মার্কেটকে সাপোর্ট দেয়। কিন্তু সাপোর্ট দেওয়ার পরের অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, কারণ মার্কেটে আমরা পতনই দেখছি। তাহলে সাপোর্ট দিয়ে কি আদৌ মার্কেটকে ভালো করা যায়? আইসিবি আমরা এমন শুনতে পাচ্ছি যে আগামী বাজেটে হয়তো 5000 কোটি টাকা গভর্নমেন্টের কাছে চাইবে বাজেটে, যেটার মাধ্যমে তারা মার্কেটকে সাপোর্ট দেবে, পুঁজিবাজারকে সাপোর্ট দেবে। এভাবে সাপোর্ট দিয়ে মার্কেটকে আদৌ ভালো রাখা যায় কিনা? এটা এর খুব টেম্পোরারি, এবং এটা না করে বরং মার্কেটের উন্নতি করার জন্য যে ফান্ডামেন্টাল এরিয়াগুলো, সেইগুলোতে মনোযোগ দেওয়াটা বেটার। বিকজ আইসিবি আপনি নিজেই জানেন যে এর আগেও অনেকবার একই জিনিস করা হয়েছে, সাপোর্ট দিয়েছে মার্কেট, তারপরেও প্রবলেম হয়ে গেছে। আরেকটা জিনিস মাঝে মাঝে বলা হয়ে থাকে যে আইসিবি উইল বি বেইলিং আউট, বাট আইসিবি ইটসেলফ ইজ এ প্রফিট মেকিং অর্গানাইজেশন। সে ইনভেস্ট করছে, তার রাইট আছে যে একটা শেয়ারে যদি সে মনে করে যে আমার এখন প্রফিটেবল, আমি প্রফিটটা তুলে নিব, সেটা আছে। তাকে বাধা রেখে কোম্পানিটাকে সিক করে এই সলিউশনটা আসলে কোনো প্রপার সলিউশন না। এই মার্কেটের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে বড় বড় ভালো কোম্পানি, বড় বড় ক্যাপিটাল কোম্পানিগুলোকে মার্কেটে আনতে হবে। কিন্তু তার জন্য যা যা করা যায়, যখন মার্কেট পড়ে যায় তখন তো শেয়ার বাজার সংশ্লিষ্ট যারা রয়েছেন তারাই বলেন যে মার্কেটকে সাপোর্ট দিবে আইসিবি, যখন মার্কেট পড়ে যাচ্ছে। এটা দিয়ে অ্যাকচুয়ালি হয় না, বিকজ আপনি নিজেও বলছিলেন যে এর আগেও অনেকবার আমরা দেখেছি আইসিবি চেষ্টা করা হয়েছে, বাট এই ফর্মুলা কাজ করছে না মার্কেটের জন্য। এই মার্কেটটাকে ফ্রিলি ট্রান্সপারেন্ট ওয়েতে ডিমান্ড এবং সাপ্লাইকে কাজ করতে দিতে হবে, এবং সেটার জন্যে নতুন ইস্যু আসতে হবে, নতুন প্রোডাক্ট মার্কেটে আসতে হবে, এই জায়গায় কাজ করতে হবে। যেমন আমরা মাঝখানে ঢাকা স্টক এক্সচেঞ্জে স্ট্র্যাটেজিক ইনভেস্টর এলো, সো ওখানে একটা আশা বিল্ড আপ হয়েছে যে নতুন প্রোডাক্ট হবে, ইলেকট্রনিক বেসিস কিছু জিনিস হবে, সো ওই জিনিসগুলো আসা উচিত। তাহলে নতুন জিনিসের প্রতি ইনভেস্টররা আকৃষ্ট হবে এবং নতুন আইপিওর কোনো বিকল্প নেই। জি, আরেকটি বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের প্রতিবেদন আমরা দেখছিলাম, অনেকে বলছিলেন যখন 70 পয়েন্ট 80 পয়েন্টের মতো কমে যায় মার্কেটে, তখন আসলে নতুন করে ইনভেস্টররা মার্কেটের প্রতি আকর্ষিত হয় বা আকর্ষণ বোধ করে, নতুন করে বিনিয়োগ চলে আসে মার্কেটে। মানে আসলে কি তাই হয় কিনা? ইউজুয়ালি যেহেতু শেয়ারের দর অনেক কমে গেছে, বেশিরভাগ শেয়ারের দর কমে গেছে, অনেক শেয়ার যখন মানে একটা কেনার টাইম আছে যে কারো পিই হয়তো অনেক বেশি থাকে, দ্যাট ইজ নট দ্য রাইট টাইম। তো আপনি প্রাইস যদি কমে যায়, ওভারঅল ডিএসসির কিন্তু পিও কমছে, কিন্তু হ্যাঁ 15 নিচে চলে এসেছে। এটা কেন হচ্ছে? এটা কনফিডেন্স যখন কমে যায় তখন হচ্ছে কি আপনি একটা ফান্ডামেন্টাল দেখবেন যে অনেক ভালো কোম্পানি শেয়ারেরও প্রাইস ফল করছে। এখন শুধু এমন না যে যেগুলো দুর্বল কোম্পানি শুধু তাদের প্রাইস কমছে, বরং উল্টাটা হয়, দুর্বল ভিত্তির কোম্পানির প্রাইস অনেক সময় বেড়ে যায়, কিন্তু ভালো কোম্পানিগুলোর প্রাইসও কিন্তু ওই ওভারঅল মার্কেট কনফিডেন্সের সঙ্গে ট্যাগ করে এবং এটা ফল করতে থাকে, কিন্তু হয়তো কম করে। কিন্তু আপনি জানেন যে আপনি ভালো কোম্পানিতে ইনভেস্ট করলে আপনি বছরের শেষে একটা ডিভিডেন্ড পাবেন এবং আপনার সেই শেয়ারের প্রাইসটা ভালো থাকবে। কিন্তু আমাদের এখানে যেহেতু ভালো মৌলভিত্তির কোম্পানির সংখ্যা খুবই কম, সুতরাং আপনার এই কনফিডেন্সটা আপনি কতদিন ধরে রাখবেন? আপনি মনে করলেন যে এই কোম্পানি, আমি একটা কোম্পানিকে ওয়াচ করছি, ওর 30 টাকা কমে যাওয়া মানে আমি সমস্ত ক্যালকুলেশন করে দেখেছি ভালো কোম্পানি, দ্য রাইট টাইম টু ইনভেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে ওভারঅল মার্কেট কিন্তু সমস্তগুলোকেই নিচের দিকে নামিয়ে দিচ্ছে, তখন আপনার কনফিডেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, দেন ইউ আর ওয়াচিং অ্যান্ড সি। তখন ওই রকম সময় আইসিবির মতো ইনস্টিটিউশনে হয়তো টেম্পোরারি কোনো রোল আছে, বাট দিস ইজ নট পার্মানেন্ট। আচ্ছা, তার মানে মার্কেটে এখন যে হারে দর কমেছে, এখন মার্কেট যে সিচুয়েশনে রয়েছে, সেটা কি বিনিয়োগের, প্রচুর বিনিয়োগ করার উপযুক্ত পরিবেশ বলে আপনি মনে করেন কি? অ্যাকচুয়ালি বিনিয়োগ করার সময়, সব সময় বিনিয়োগ করার সময় আছে। আপনি যদি আপনারা বলেন যখন মার্কেট খুব নেগেটিভ থাকে তখন আসলে নতুন করে বিনিয়োগ বাড়ানো। নেগেটিভ মানে হচ্ছে যে প্রাইস যখন ফল করে যাচ্ছে, ইন্ডেক্স ফল করছে, তখনই মনে হচ্ছে। কিন্তু এখন সিচুয়েশনটা কি, এটা কিন্তু শুধুমাত্র ক্যাপিটাল মার্কেটের কারণে না, যে লিকুইডিটি, এটাও কিন্তু একটা এলিমেন্ট হিসাবে এখানে যোগ দিয়েছে। ওভারঅল
টাকার একটা ক্রাইসিস হয়ে গেছে, তাই না? এই লিকুইডিটির প্রেশারটা ক্যাপিটাল মার্কেটেও এসে পড়ছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি যখন দেখবেন যে আমি একটা শেয়ারে ইনভেস্ট করব, আমি ওয়াচ করছি, আমি ক্যালকুলেট করেছি, আমি এডুকেটেড ইনভেস্টার, আপনি যখন দেখছেন যে ওভারঅল মার্কেট ইজ ফলিং এবং মাসের পর মাস এটা কন্টিনিউ করছে, তখন আপনিও সিদ্ধান্ত হয়তো এরকম নিতে পারেন যে ঠিক আছে আমি আর একটু দেখি, কারণ এই মার্কেটে এটা ফান্ডামেন্টালি ভালো, কিন্তু এটাও যেহেতু ফল করছে আমি আর একটু পরে দিই। আরেকটা হচ্ছে যে ফান্ডামেন্টালি ভালো এই ধরনের সংখ্যা তো কম, ভালো কোম্পানির সংখ্যাও তো কম। আপনি মানে কত করবেন? এখন- আজকে পি অনেক হয়ে গেছে, যেমন আপনি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি দেখবেন যে 10 টাকা শেয়ার 3000 4000 টাকা তারা ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে, প্রাইস ফল করছে না। আরেকটা হচ্ছে যে তাদের খুব অল্প শেয়ার ক্যাপিটাল মার্কেটে আছে, সো যার জন্যে এদের প্রাইসটা ফল করছে না। 10 টাকার শেয়ার 3500 4000 টাকা দিয়ে আপনি ইনভেস্ট করবেন, তারপরে এখান থেকে আবার ডিভিডেন্ড পেয়ে আপনি ভালো একটা প্রফিট করবেন, এরকম কোম্পানির সংখ্যা খুবই কম। মার্কেট এখন যে অবস্থায় রয়েছে তার থেকে কি নিচে যাওয়া সম্ভব বলে মনে করেন? আরো কমতে পারে নাকি এখান থেকে মার্কেট টার্ন আউট করবে? এটা কোনো নির্দিষ্ট করে বলা সম্ভব না যে এটা নিচে আর নামবে না বা এটার উপরে আর যাবে না, বিকজ আমরা বোথ সাইড দেখেছি। বাট এখন ওভারঅল এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা দেখছি যে ইন্ডেক্স 5300 এর কাছাকাছি এসে আবার খানিকটা বাড়ছে, আবার 300 কাছাকাছি থেমে যাচ্ছে। কারণ এখানে হয় কি, রেগুলার ইনভেস্টররা কিন্তু একেবারে যে ইনভেস্ট করছে না তা না, কারণ প্রতিদিন কিন্তু আপনি দেখছেন যে কেউ না কেউ তো শেয়ার কিনছে, কেউ না কেউ বেচছে, রাইট? এটা থাকতেই হবে, হয়তো ভলিউম কম বা বেশি। তো এটার ভিতরেই কিন্তু প্রত্যেকেই পজিশন নিচ্ছে একটা, এবং সে বিক্রি করছে, 2 পয়সা প্রফিট করছে বা কেউ লস করছে, আবার আরেকজন কিনছে। সো একজন বিশ্লেষক বলছিলেন যে এখন যারা শেয়ার কিনছেন তারাই ভবিষ্যতে গিয়ে খুব বেশি প্রফিট করতে পারবেন, বেশি মুনাফার সুযোগ থাকবে তাদের। কারণ তারা লো প্রাইসে কিনছেন এখন। এটা ঢালাওভাবে এটা বলার কোনো সুযোগ নেই। এখানে বুঝতে হবে যে উনি লো প্রাইসে কিনছেন কোন কোম্পানির শেয়ার। এখানে ওভারঅল এটা না দেখে দেখতে হবে কোম্পানিটাকে, কোম্পানির সমস্ত কিছু দেখতে হবে। যদি ভালো ফান্ডামেন্টাল কোম্পানির শেয়ার যদি এখন মানে দর যদি কম থাকে সেটি কিনা তাহলে প্রফিটেবল হতে পারে। এখন যদি অনেক কমে যায় সেটির দর, ধরুন যে ভালো ফান্ডামেন্টাল একটা কোম্পানি ধরলাম 100 টাকা ছিল, সেটি এখন হয়তো 60 টাকা 70 টাকা ট্রেড হচ্ছে, সেই শেয়ারটি এখন কিনে রাখা তাহলে প্রফিটেবল হতে হ্যাঁ, পারে। কিন্তু তার দেখতে হবে যে তার বিজনেস কেমন হচ্ছে, তার ডিভিডেন্ড দেওয়ার প্রফিটেবিলিটি কেমন হবে, তার সঙ্গে ডিভিডেন্ড পাওয়ার সম্পর্ক কতটুকু, মানে কতখানি পেতে পারে, এবং এই সময়টা কখন, এবং তাদের এক্সপ্যানশন প্ল্যান আছে কিনা ফিউচারে। এই কনসিডার জিনিসগুলো না গিয়ে শুধু প্রাইস ফল করলে, এমনও তো হতে পারে যে এই কোম্পানির প্রাইস ফল করছে, ব্যবসা খারাপ বলে প্রাইস ফল, হ্যাঁ, তার মার্কেট লুজ করছে, এই জন্যও হতে পারে। তখন তো আপনার লো প্রাইসে গিয়ে ইনভেস্ট করলে আপনি ভালো করবেন না, বরং আরও এটা নামতে পারে। জি, কিন্তু কোম্পানি যদি ওভারঅল পারফরমেন্স ভালো থাকে, কিন্তু তারপরেও দেখলাম যে কিছু কোম্পানির শেয়ার দর কমছে, এটি কি কোম্পানির পারফরমেন্স ভালো থাকার পরেও কেন কমে? এটি কি ওভারঅল মানে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ার কারণে ওইটি ফল করে, একসঙ্গে ফল করে? ওভারঅল এটা হয়, যেমন আপনি দেখবেন যে কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, কিছু দেশি ভালো কোম্পানি যখন মার্কেট ক্র্যাশ করেছে, ভালো, তারা প্রত্যেক বছর ভালো ডিভিডেন্ড দেয় এবং কেউ ইনভেস্ট করে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনভেস্টরটা কিন্তু আপনি 1 মাস চিন্তা করলে হবে না, আপনাকে লং রানে চিন্তা করতে হবে, মিড টু লং রান, বিকজ 2-3 বছর 5 বছরের। তো সেই হিসাবে ওই কোম্পানিগুলোর শেয়ারও কিন্তু ওভারঅল মার্কেটের সঙ্গে ফল করে গেছিল, কিন্তু তারা কিন্তু তারপরে আবার এটা উঠেছে এসছে, এবং যারা বিনিয়োগ করেছিল 10-এর আগে, তারা কিন্তু এটাতে লস করেনি। তারা কিন্তু ওভারঅল 10 বছর 5 বছর 10 বছর খুব বেশি সময় হয়ে যায়, 5 বছর যদি আমি ক্যালকুলেট করি, তারা ডেফিনেটলি প্রফিট করেছে, তারা কেউ কিন্তু লস করেনি। আচ্ছা, তাহলে মানে তাৎক্ষণিক কোনো সলিউশন কি মার্কেটের জন্য রয়েছে? মানে আপনি যেটি বললেন সেটা যে ভালো কোম্পানি আনতে হবে, সেটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা জানি যে একটি কোম্পানি মার্কেট আসার জন্য অনুমোদন পেতেই 1.5 থেকে 2 বছর সময় লাগে। এখন এই যে দরপতনের বাজার, এই যে বাজার এখন ডিপ্রাইভ, এটিকে ভালো করার জন্য তাৎক্ষণিক কোনো পদক্ষেপ বা সলিউশন রয়েছে কিনা? তাৎক্ষণিক পদক্ষেপ নিলে তাৎক্ষণিক হয়তো কিছু ফল পাওয়া যায়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। এই মার্কেটের জন্যে টেম্পোরারি কোনো কিছু নিলে এটা মার্কেটের সঙ্গে যাবে না, এটাকে লং টার্ম কিছু করতে হবে, সেটা পলিসি সাপোর্ট হোক বা অন্য কোনো ধরনের সাপোর্ট হোক, ফ্রেমওয়ার্ক হোক, টেকনোলজি হোক, নতুন প্রোডাক্ট হোক, বাট টেম্পোরারি কোনো কিছু তো হয় না, বিকজ দিস ইজ আ মার্কেট একদিনের না। আমাদের এই ক্যাপিটাল মার্কেটের বয়স অনেক, কিন্তু আমরা বোধহয় সিদ্ধান্তগুলো বা মার্কেটে যে সহায়তাগুলো, নীতি সহায়তাগুলো, সেগুলো বোধহয় খুব টেম্পোরারি সলিউশন বেজে নেওয়া হয় না, রেগুলেটর মাঝে মাঝে অল্প সময়ের জন্য মার্কেটকে উত্থানে দেখি, আবার বেশিরভাগ সময়ের জন্য ডিপ্রাইভ। আপনি দেখবেন যে এর আগে মার্কেট ক্র্যাশের আগে তখন মার্জিন লোন নিয়ে রেগুলেটররা ফ্রিকোয়েন্টলি নির্দেশনা দিতেন। হ্যাঁ, তো ওই জিনিসগুলো মার্কেট অপারেট করার জন্য মাঝে মাঝে টেম্পোরারি এই জিনিসগুলো থাকবে, কিন্তু আমাদের
ক্যাপিটাল মার্কেট এখন যেটা অবস্থা সেটা হচ্ছে আপনি হিসাব করেন যে আমাদের এতগুলো কোম্পানি, মার্কেট ক্যাপিটালাইজেশন এত, জিডিপির কত পার্সেন্ট, কত গ্রো করার সুযোগ আছে, ইকোনমি ইজ গ্রোয়িং, অথচ এখানে গ্রো করছে না। এটার কারণগুলো কি? আচ্ছা, তার মানে ইন্ডেক্স যখন জানুয়ারিতে আমরা দেখলাম 6,000 ছুঁই, তাহলে সেখান থেকে সাস্টেন করলো না, তার মানে তখন যে বেড়েছিল সেটি আসলে যৌক্তিকভাবে বাড়েনি, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। ওয়েল, এটা যৌক্তিকভাবে বাড়েনি, এটা এই না কারণেই বলে আজকে আবার বলা হবে যে সূচক অনেকগুলো 5,300 ঘরে। এই মার্কেটগুলো একটু সেন্সিটিভ, আর ফান্ডামেন্টালগুলো তো আছেই। যেমন আমি বলছিলাম যে প্রথমেই যে বছরের প্রথম দিকে তারপরে ইলেকশন হলো, নতুন গভর্নমেন্ট ফর্ম হলো, সো ওখানে একটা মানে 600 পয়েন্টের expectation যে build up গ্যাপ হয়। 600 পয়েন্টের যে গ্যাপ, তাহলে এই 600 পয়েন্টের গ্যাপটা তাহলে অযৌক্তিকভাবে 600 পয়েন্টে এটা বেড়েছিল। এটা ঠিক, আপনি 600 পয়েন্ট বলছেন উইথ এ রেফারেন্স টাইম, বাট এটা মানে আরো 6,000 আগে, ধরে বলছি আর কি। হ্যাঁ, কিন্তু আমরা তো আরো আগেও দেখতে পারি। মানে এত শর্ট টাইমে এই ক্যাপিটাল মার্কেটটাকে মাপতে গেলে আমার মনে হয় যে আমরা যদি তার উপর ভিত্তি করে কোনো সলিউশন বার করতে চাই সেটা ঠিক না, এটা আরো লঙ্গার পিরিয়ড ভাবতে হবে। জি, আমাদের আরো একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসবো বাকি আলোচনা। দর্শক, বিরতির পর ফিরে আসছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা। আমরা আবারও ফিরবো আলোচনা করছিলাম আমরা পুঁজিবাজারের পতন ঠেকাবে কে, সে বিষয়ে নিশ্চয় আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই। ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে, ডিএসসি এক্স যেটি প্রধান সূচক, আজকে সপ্তাহের প্রথম কার্যদিবসের শুরুতেই 13 পয়েন্টের মতো কমে গেছে। এই মুহূর্তে অবস্থান করছে 5,446 পয়েন্টে। ডিএসসি এস যেটি সূর্য সূচক, সেখানে 6 পয়েন্টের বেশি কমেছে, অবস্থান করছে 1,262 পয়েন্টে। ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 4 পয়েন্টের কিছু বেশি কমেছে, অবস্থান করছে এই মুহূর্তে 1,943 পয়েন্টে। 2 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 165 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে অধিকাংশই আজকে দর কমেছে। কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, 202টি প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছি 202টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর কমেছে। বেড়েছে 80টির, অপরিবর্তিত রয়েছে 53টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা যদি এক নজর দেখে নেই, টপ 20 তালিকা যেটি বলছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সেটি প্রথম অবস্থানে রয়েছে, 381 টাকা 90 পয়সা লেনদেন হচ্ছে। বাংলাদেশ সাবমেরিন কেবল সেটি দ্বিতীয় অবস্থানে রয়েছে, লেনদেন হচ্ছে 162 টাকা 40 পয়সায়। ফরচুন লেনদেন হচ্ছে 35 টাকা 40 পয়সায়। গ্রামীণ ফোন 376 টাকা 80 পয়সায় 4 নম্বরে রয়েছে টপ 20-র। ব্যাট বিসি লেনদেন হচ্ছে 1,616 টাকা 90 পয়সায়। ইস্টার্ন কেবলস 320 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে। ন্যাশনাল পলিমার 94 টাকায় লেনদেন হচ্ছে। এরপর দেখতে পাচ্ছি হাইডেলবার্গ সিমেন্ট 374 টাকা 60 পয়সা লেনদেন হচ্ছে অষ্টম অবস্থানে থেকে ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তে। ন্যাশনাল টিউবস 119 টাকা 30 পয়সা। মন্য সিরামিক রয়েছে ঢাকার পুঁজিবাজারের 10 নম্বরে, সেটি লেনদেন হচ্ছে এই মুহূর্তে 340 টাকা 10 পয়সায়। দর্শক, এই ছিল ঢাকার পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। আজকে কোনো ব্যাংকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না টপ 20-তে ঢাকার পুঁজিবাজারের। কান্তি কুমার সাহা, যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে, অধিকাংশ শেয়ারের দর যখন কমে যায় তখন বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই শেয়ার বিক্রি করেন না, যে কারণে আসলে দেখা যায় যে নতুন করে ভলিউমও বাড়ে না। কারণ আমি যখন শেয়ার বিক্রি করতে পারছি না তখন সেটা ট্রানজ্যাকশন হচ্ছে না, নতুন করে শেয়ার বিক্রি করতে পারলে কিছু ক্যাশ আসতো, আমি তখন ফার্দার আরও কিছু শেয়ার কিনতে পারতাম। এখন মার্কেটে যখন অধিকাংশ শেয়ারের এরকম ডাউন ট্রেন্ড, তখন বাইরে থেকে পুশ না আসলে এই মার্কেট কি আপে যাওয়া সম্ভব? মার্কেটের এটা একটা ট্রেন্ড, এটা এক প্যাটার্ন, এটা কমছে। এটা যদি বাইরে থেকে কোনো সাপোর্ট নাও আসে তাহলে কিন্তু এটা আবার মুভ করে। হ্যাঁ, আপনি বলছেন যে বাইরের থেকে পুশ, কি ধরনের পুশ? লিকুইডিটি সাপ্লাই মার্কেটে, মানি ফ্লো। এখন লিকুইডিটি, হ্যাঁ লিকুইডিটি, সেটাই বলছিলাম যে কেউ যদি এই মার্কেটে হঠাৎ করে অনেক টাকা পাম্প ইন করে তো টেম্পোরারি কিছু সলিউশন আসবে, কিন্তু এটা যারা এখন আটকা পড়ে গেছে তারা তো একটু বেরোতে পারবে। ওয়েল, হতে পারে। আচ্ছা, আইসিবির কথা তো আলোচনা করলাম, অন্যান্য যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে তারা আসলে কি করতে পারেন মার্কেটের জন্য এই মুহূর্তে? যেমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী দেশি না বিদেশি, দুই রকমই আছে। হ্যাঁ, দুই রকমই রয়েছে। তো বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে খুব বেশি না, এই মুহূর্তেও খুব বেশি ইনভেস্টমেন্ট নেই। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সবসময় বিনিয়োগ করছে, তারা করছে, কখনো বিক্রি করছে, কখনো কিনছে। কিন্তু আমরা যেটি শুনছি যে মার্কেটে সেল প্রেশারটা দিচ্ছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাই, তারাই অধিকাংশ শেয়ার বিক্রি করছেন, যে কারণে এই ডাউন ট্রেন্ড মার্কেটে। এটা তো তার বিক্রি করার রাইট আছে। আপনি বলছিলেন এক সময় যখন সে ফল করে যায়, সে হতে পারে যে আজকের এই প্রাইসে ফল করেছে, তার হয়তো প্রতি শেয়ারে 10 টাকা করে ফল করে যাওয়ার পরেও বিক্রি করলে তার কিছু লাভ থাকবে। সে হয়তো মনে করছে যে এটার প্রাইস আরও ফল করতে পারে, সুতরাং সে তার লসটাকে ঠেকানোর জন্য সে বিক্রি করতে পারে। সো কেনা বেচা এটা বিনিয়োগকারীর
রাইট, সে যখন খুশি এটা কিনতে পারে, যখন খুশি সে বিক্রি করে, অফকোর্স উইথ T+3 টাইম ফ্রেম আছে, কিন্তু এটা কোনো ধরা বাঁধা এরকম করে বলা যাবে না যে সে এখন আর কোনো ইনভেস্ট করবে না। ধরেন আজকে কথার কথা যে কোনো একটা প্রতিষ্ঠানে 1000 কোটি টাকা আজকে ইনভেস্ট করলো, রাইট, সে কিছু শেয়ারে করবে, তো এটার কারণে মার্কেট কয়েকদিন একটু হলেও Uptrend-এ থাকবে, কিন্তু তাকে তো একসময় বিক্রিও করতে হবে, এটা তো প্রতিষ্ঠান তো প্রফিট করতে হবে, প্রফিট যখন করতে চাইবে তখন তো তার বিক্রি করা লাগবে। এখন অনেক বড় ফান্ড নিয়ে সে তো দীর্ঘমেয়াদী কতদিনের জন্য করছে সেটা আমি জানি না। যেমন আজকে যদি হয় যে এই ফান্ডটা এসে আগামী 3 বছর 5 বছর ধরে থাকবে, ডিভিডেন্ডের উপরে চলতে থাকবে, তাহলে একরকম, কিন্তু সে যদি শর্ট টার্মে আসে, শর্ট টার্মে তখন আসলে- ইউজুয়ালি হ্যাঁ। এই মার্কেটে ইনভেস্টর নেচারই এরকম, পৃথিবীর সব জায়গাতেই তাই, এটা কেনা বেচা চলতেই থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ কান্তি কুমার সাহা আমাদেরকে টালি খাতায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। জি দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।